নমস্কার, শুরু করছি বাংলা বলছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে সংসদে 10 ঘন্টার আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে আরও একবার নিশানা করলেন পণ্ডিত নেহেরু এবং কংগ্রেসকে। গৌরব গগৈ তার অভিযোগ যে সংসদে অপারেশন সিন্দুর হোক বা বন্দে মাতরম হোক, জানিয়ে বিতর্ক হোক না কেন, সেখানে নিশানায় নেহেরুকে টানা সেটা প্রধানমন্ত্রীর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী তিনি সুর চড়িয়ে অভিযোগ করেন যে সামনেই বাংলায় ভোট এবং সে কারণেই বন্দে মাতরম নিয়ে এত শোরগোল করার চেষ্টা করছে সরকার। এই সব নিয়ে আমরা আলোচনা করব যে বন্দে মাতরম নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক, এমনকি বন্দে মাতরম এবং জনগণ মনর মধ্যে প্রায় একটা প্রতিযোগিতার আবহ কেন্দ্রের সরকার দলের পক্ষ থেকে, সেটা কি খুব সাধারণ নাকি আসলে তার নেপথ্যে ভোটের রাজনীতিও রয়েছে? আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন কৌশিক বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন মিতা চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ্ব যশ এবং সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি। আমি আলোচনায় আসার আগে একবার চোখ রাখবো আজকে সংসদে কি হলো দেখুন। जिस वंदे मातरम के गीत ने देश को आजादी की ऊर्जा दी थी, तो दुर्भाग्य से एक काला कालखंड जागर हो गया। हमारा राष्ट्र गीत है, इस पर क्या बहस हो सकती है? आप चाहे जितना भी कोशिश कर लो, आप पंडित नेहरू जी के जो उनका योगदान था उस पे एक भी काला दाग आप लगाने में सक्षम नहीं होंगे। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি, আর সেই পূর্তি ঘিরে লোকসভায় আলোচনা শুরুতেই তৈরি হলো বিতর্ক। খোদ প্রধানমন্ত্রী পেশ করলেন নানা তথ্য, যার আবার বিরোধিতা করলো ইন্ডিয়া জোটের নেতারা। মোদির কথায় মুসলিম লীগকে তুষ্ট করতে জিন্নার মতে মত দিয়েছিলেন নেহেরু, ফলে দেশ ভাগের আগেই খণ্ডিত হয়েছিল ভারতের জাতীয় স্তোত্র। जिस वंदे मातरम के गीत ने देश को आजादी की ऊर्जा दी थी, उसके जब 100 साल हुए तो दुर्भाग्य से एक काला कालखंड हमारे इतिहास में उजागर हो गया। মোদির মন্তব্যের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেসও। প্রিয়াঙ্কার মতে বন্দে মাতরম নিয়ে আবার কোনো বিতর্ক হয় নাকি? দেশের বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরাতে প্রধানমন্ত্রীর এই চাল। প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরই বন্দে মাতরমের একটি পংক্তি গেয়ে শুনিয়েছিলেন। কংগ্রেসের সুরেই এক কথা বলেছেন মমতাও। क्या है, हम आज यहाँ ये बहस क्यों कर रहे हैं? हमारा राष्ट्र गीत है, इस पर क्या बहस हो सकती है? हम ये बहस यहाँ आज 2 वजहों से कर रहे हैं। पहला कि बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। और दूसरी वजह ये है, ये मकसद है, पुरानी मकसद इनकी अध्यक्ष महोदय, कि जिन्होंने स्वतंत्रता की लड़ाई लड़ी, जिन्होंने देश के लिए बड़ी बड़ी कुर्बानियां दी, उन पर सरकार नए आरोप लादने का मौका चाहती है। वंदे मातरम के लिए एक बात आपको कहना है, बंगाल से ये सॉन्ग नेशनल सॉन्ग है एंड जनगण मन इज द नेशनल एंथम है, लेकिन वंदे मातरम का पूरा गाना कभी नहीं लिया था। ओनली रविंद्रनाथ टैगोर ने कुछ लाइन, सिलेक्टेड लाइन तैयार किया था, उसी का ऊपर में वंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था। কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, কংগ্রেস আর মুসলিম লীগের ফারাক ছিল, মৌলানা আজাদি তা স্পষ্ট করে দিয়েছিলেন। बड़े विनम्रता से मैं आदरणीय प्रधानमंत्री मोदी जी को मैं कहना चाहता हूं और उनके पूरे मैं दल को कहना चाहता हूं और पूरे इनके ढांचे को कहना चाहता हूं, आप चाहे जितना भी कोशिश कर लो, आप पंडित नेहरू जी के जो उनका योगदान था उस पे एक भी काला दाग आप लगाने में सक्षम नहीं होंगे। লোকসভায় 10 ঘন্টা আলোচনায় বেশিরভাগ সময় বরাদ্দ করা হয়েছে বিরোধীদের জন্য। মঙ্গলবারই বন্দে মাতরম নিয়ে আলোচনা রাজ্যসভায়। আলোচনা শুরু করবেন অমিত শাহ। এদিন মন্তব্যের বেশিরভাগ সময়ই বন্দে মাতরমের সঙ্গে বাংলার পাশাপাশি তামিলনাড়ুর কথাও তুলে আনেন প্রধানমন্ত্রী, যা দেখে বিরোধীদের অভিযোগ এটা জাতীয় স্তোত্র নিয়ে আলোচনা নয়, বরং রাজনীতি করার চেষ্টা প্রধানমন্ত্রীর। আগামী বছর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন থাকায় এই কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও বিজেপির দাবি, এতদিন যে ইতিহাস তুলে আনা হয়েছে তার ভুল ভ্রান্তি তুলে ধরে আসল সত্য সামনে আনারই চেষ্টা করছে মোদী সরকার। কলকাতা টিভি। আমি মিতার কাছে শুরুতে আসি। মিতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আরো একবার সুর চড়িয়ে সরাসরি নিশানা করলেন
জওহরলাল নেহেরুকে এবং কংগ্রেসকে, শুধু তাই না, অভিযোগটা অত্যন্ত সিরিয়াস যে জিন্নার সঙ্গে হাত মিলিয়ে বন্দে মাতরমকে দ্বিখণ্ডিত করা হয়েছে মুসলিম লীগকে সন্তুষ্ট করার জন্য। অর্থাৎ বন্দে মাতরমের যে স্তবকটা আমরা রাষ্ট্রগীত হিসেবে দেখি, ওইটুকুই রাখা হয়েছে একদম নির্দিষ্টভাবে তোষণের লক্ষ্যে। প্রথমে কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি প্রস্তুত করব। 1875 সালে গানটা লেখার পরে 1882 সালে আনন্দমঠে প্রথমবার প্রকাশিত হয় বন্দে মাতরম। 1896 কলকাতায় কংগ্রেসের অধিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়ে শোনান। তারপরে 1905 সালে বেনারসের কংগ্রেসের অধিবেশনে এই গানটির উপরে কিছু সংশোধন বলা হয় করার জন্য, কারণ প্রথমে এই গানটি লেখা হয়েছিল বেঙ্গল প্রভিন্সের জন্য, 7 কোটি মানুষের জন্য, 300 কোটি, যেটা তখন সেটা 30 কোটিতে পরিবর্তিত করা হয়, পুরো রাষ্ট্রের গান হিসেবে সেটাকে তুলে ধরা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম 2 স্ট্রানজা গেয়ে শোনান এবং প্রথম 2 স্ট্রানজাকে প্রস্তাব রাখেন যে এটা পরবর্তীকালে যাতে রাষ্ট্রগীত এটাকে গ্রহণ করা হয়। এরপরে 1937 CWC সেশনে সেখানে নেহেরুজির কথা, এবং আমি কোটিং হিম হিয়ার, this words have become a slogan of power, a greeting that reminds us for our struggle of freedom. আমি আপনাকে একটু বিরত করছি, কারণ আমি একটু মাপ চেঞ্জ, কারণ আপনার ল্যাপেলে একটু আওয়াজ হচ্ছে, একটু খসা লাগছে যদি। হ্যাঁ প্লিজ। ওকে, সো পণ্ডিত নেহেরু এই কথাটি বলে যে the word became slogan of power, a greeting that reminds us of our struggle for power। সেই কথার সময় যখন মুসলিম লীগ তার বিরোধিতা করেন, মৌলানা আজাদ আমাদের নেতা কিন্তু বলেন সেই বিরোধিতা করেন। মৌলানা আজাদ বলেন যে এই গানের সমর্থনে কথা বলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে 2টো স্ট্রানজাকে সিলেক্ট করে দিয়েছিলেন সেটা পরে 1950 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গ্রহণ করা হয়। এর আগেও আমরা যেটা দেখেছি যে বিতর্কের সূত্রপাতটা করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে 2টো লাইন উল্লেখ করা হচ্ছে, তাংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী। বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে এই 2টো লাইনকে বাদ দেওয়া হয়েছিল শুধুমাত্র তোষণের লক্ষ্যে। তোষণের লক্ষ্যে নয়, আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষ একটি সেকুলার সোভারেন নেশন। সেখানে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলে থাকেন যে এই 2টো স্ট্যান্ডার্ডকে ব্যবহার করা হোক, এবং সেটা নেহেরু সমর্থন করেছেন, মৌলানা আজাদ সমর্থন করেছেন, এবং সেটা পরবর্তীকালে সেটা গৃহীত হয়েছে, সেইটা বিতর্কে গিয়ে সেটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার যে চেষ্টা করেছেন আজকে মোদিজি, সেটা আমাদের সত্যি অবাক। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। আজকে নয়, শুধু আরো 1-30 সেকেন্ড। অপারেশন সিন্দুর হোক বা দেশের অর্থনীতি নিয়ে কোনো আলোচনা, যে কোনো বিতর্কে মোদিজি শুধু নেহেরুজির কথা না বললে তার কোনো বক্তব্য সম্ভব। আমি আসবো মিতা, আমি আসবো আপনার কাছে, আমি আপনার কাছে। আমি দীপ্তার কাছে যাওয়ার আগে এরই মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, যে ঘটনাটাকে যেভাবে ব্যাখ্যা করবেন, প্রধানমন্ত্রী তিনি বঙ্কিম দা বলেন, সৌগত রায় সেই সময় তাকে বাধা দেন এবং বলেন যে বঙ্কিম দা বলবেন না, বাংলায় যারা বয়স্ক অর্থাৎ অগ্রজ তাদের দাদা বলা হয়, কিন্তু বঙ্কিম দা বলা যায় না। তখন প্রধানমন্ত্রী সেটাকে লঘু করে বলেন যে ঠিক আছে, তিনি মেনে নেন, তিনি বলেন যে না, বঙ্কিম বাবুই বলছি, কিন্তু আশা করি আপনাকে দাদা বললে অসুবিধে নেই। ওই কথোপকথনটা আমি একটু শোনাবো। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था, उनके भाव गीत के द्वारा उन्होंने अंग्रेजों को हिला दिया।
আমি দীপ্তাশুর কাছে যাবো। যে দীপ্তাশু, তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগটাই করছে যে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলা, যদিও তিনি সেটা তারপর মেনে নিয়েছেন। প্রথমত হচ্ছে যে সেটা কোথাও দাঁড়িয়ে একটু দায়িত্ব জ্ঞানহীনতা কিনা, এবং তার তৃণমূল কংগ্রেস তো বলছে যেটা ইনসাল্ট করা হয়েছে। শুধু তাই না, গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি বঙ্কিম দাস চ্যাটার্জি বলেছেন, সে প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেস তারা সুর চড়িয়েছে। এবং একই সঙ্গে এই যে পণ্ডিত নেহেরুকে নিশানা করা এবং এরকম একটা কনক্লুশন টানা যে নির্দিষ্টভাবে কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল তোষণের রাজনীতির কারণে। মৌপিয়াদি, দেখো যে লাইন দুটোর কথা তুমি বললে, তংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদায় দানিন নমামি কমলাং অমলাং অতুলাং সুজলং সুফলং মাতরম বন্দে মাতারম। এই লাইনগুলো, এই নির্দিষ্টভাবে এই স্ট্যান্ডাটি বন্দে মাতারমের অংশ ছিল। 1776 এবং 77 সালের যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ভবানী পাঠকের নেতৃত্বে, সেই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র প্রথমে এই বন্দে মাতরম গানটি লেখেন, তারপরে সেটি আনন্দমঠ উপন্যাসে ব্যবহার করেন। এবং এই যে বিপুলভাবে যে বন্দে মাতরম ভীষণভাবে সম্পৃক্ত হয়ে যায় সব অংশের মানুষের সঙ্গে, সব স্তরের মানুষের সঙ্গে, সব ধর্ম বর্ণের মানুষের সঙ্গে গোটা দেশ জুড়ে, সেটা কিন্তু এই আনন্দমঠ পরবর্তী সময়ে হ্যাঁ আসছে। এবং সেই সময় থেকে ধীরে ধীরে বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামের স্বর হয়ে ওঠে বা সুর হয়ে ওঠে বলতে পারো। এরপরে 1905 সালে ব্রিটিশরা যখন প্রথম ল্যাবরেটরি হিসেবে বঙ্গভঙ্গ করেন, তখন রবীন্দ্রনাথের নেতৃত্বে যে আন্দোলন হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে যে আন্দোলন হয়, সেখানে বন্দে মাতরম প্রায় জাতীয় সঙ্গীতের রূপ নেয় এবং স্বাধীনতার মন্ত্র হয়ে ওঠে। পরবর্তীকালে আমরা দেখেছি সেই মাস্টারদা সূর্য সেন হোক বা শহীদ ক্ষুদিরাম হোক, তারা প্রত্যেকেই এই বাণীতে, এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে তারা বন্দে মাতরম। তো আজকে কংগ্রেস অনেকগুলো কথাই বলল, কিন্তু যে কথাটা বলল না, যখন প্রথম কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার কথা হয়, তখন এই স্ট্যান্ডার্ডটি যখন বাদ দেওয়ার কথা হয়েছিল, তাতে আপত্তি জানিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি আপত্তি জানিয়েছিলেন এবং তারপরে 1937 সালে একটি নেহেরুর লেখায় দেখা যাচ্ছে, নেহেরু সেখানে বলছেন যে তার ভয় ছিল যে এই স্ট্যান্ডাগুলি যদি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় কংগ্রেসের অধিবেশনে, তাহলে মুসলিমরা অ্যালিয়েনেট হয়ে যাবে বা মুসলিমরা নিজেদের বিচ্ছিন্ন বোধ করবে। এই ভাবনার পেছনে কারণ কি ছিল? কারণ জিন্নার প্রতিবাদ। জিন্না তিনি চাননি যে এই অংশটুকুনি সেটা নেওয়া হোক, এবং নেহেরু তার কাছে সারেন্ডার করেছিলেন। সেই শুরু। এবং প্রথমে বন্দে মাতরমকে ভাগ করা হলো, তারপরে দেশকে ভাগ করা হলো, এই একই পথে চলে। আমার এখানে একটা প্রশ্ন আছে দীপ্তাশু, যে যদি আমরা জাতীয় সঙ্গীতের কথাও দেখি, সেখানেও কিন্তু সম্পূর্ণ যে গানটা সেটা রাখা হয়নি। না মোপেদি, আমার একটু শেষ করতে দাও। আজকে তোমার মনে হয় যে আজকে যারা ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলিম, সে তিনি মৌলানা আবুল কালাম আজাদ হোক বা আমাদের রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ হোক, তারা আজকে ভারতবর্ষের যে ইথোস, ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে জ্ঞান, সেখানে যে মাতৃরূপী যে ভারতবর্ষকে আমরা প্রার্থনা করি, সে মেনে নিতে তাদের অসুবিধা আছে? তাদের অসুবিধা ছিল না। অসুবিধা ছিল জিন্নার মতো সেপারেটিস্ট বা বিচ্ছিন্নতাবাদী নেতাদের। সেই কারণে এবং সেই বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে নেহেরু আত্মসমর্পণ করেছিলেন। আজকে কংগ্রেসের মুখপাত্র বলছেন যে এই স্ট্যান্ডার্ডটি রাখলে নাকি ভারতবর্ষের আত্মসমর্পণের থিওরির আত্মসমর্পণের থিওরির ঐতিহাসিক কোনো ভিত্তি রয়েছে? না, ঐতিহাসিক ভিত্তি নেহেরু নিজে চিঠিতে লিখেছেন। তিনি তার নিজের লেখায় বলেছেন যে যেহেতু তিনি মুসলিম লীগ এই ইয়েতে করলে তাহলে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই কারণে তিনি মুসলিম লীগের এই দাবির কাছে আত্মসমর্পণ করেছেন। উনি তো আর বলবেন না, কেউ আত্মসমর্পণ করে তো বলেন আমি আত্মসমর্পণ করেছি, কিন্তু তিনি বলেছেন যে তার এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে যুক্তি কি ছিল। তো এই যুক্তি পরম্পরাতে আজকে দেখুন কংগ্রেসের মুখপাত্র বলছেন যে এই লাইনগুলি রাখলে নাকি ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ দর্শন তার অবমাননা হতো। যে ভারতবর্ষ বৈদিক যুগ থেকে বলেছে সর্বেশ ভবন্তু সুখিনব সর্বে সন্তু নিরাময়, অর্থাৎ সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সেই ভারতবর্ষ তারা এই মা দুর্গার কথা বললে সেখানে ধর্মনিরপেক্ষতার অবমাননা হবে। আসবো কৌশিকদার কাছে আসি। কৌশিকদা,
দেখুন, প্রথমেই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বক্তব্য সেটা খুব পরিষ্কার এবং প্রাঞ্জল। সেটা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি একটি সার্কুলার জারি করে, মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার একটি সার্কুলার জারি করে রাজ্যসভায় জয় হিন্দ এবং বন্দে মাতরম স্লোগান দেওয়া বন্ধ করেছিল। এটা কত বড় হাস্যকর নাটুকে ব্যাপার হচ্ছে, তারাই আজকে বন্দে মাতরম নিয়ে 10 ঘন্টা আলোচনা করছে। আমি জানি না আগামীকালকে অমিত শাহজি রাজ্যসভায় কি করে বন্দে মাতরম কথাটা বলে আলোচনাটা শুরু করবেন। দেখুন, এখানে একটা বক্তব্য আমাদের খুব পরিষ্কার, এই বাংলা ও বাঙালির মাটি থেকেই কিন্তু এই বন্দে মাতরমটি উঠে এসেছিল। যেটা আমার পূর্ববর্তী কংগ্রেস এবং বিজেপির প্রবক্তা বললেন না, আমি সেই দিকটা একটু আলোকপাত করতে চাই। 1 নম্বর হচ্ছে, কোনো ঐতিহাসিক প্রামাণ্য নথি এটা বলছে না যে 1896 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর যে বন্দে মাতরমটা গেয়েছিলেন, উনি প্রথম 2টো স্টাঞ্জা গেয়েছিলেন নাকি পুরো 6টা স্টাঞ্জা গেয়েছিলেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন, ইউ ক্যানট আনডান হিস্ট্রি, হিস্ট্রি ইজ হিস্ট্রি। সেটা হচ্ছে 1905 থেকে 1930 সাল পর্যন্ত যে কতবার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ক্ল্যাশ হয়েছে এই বাংলার বুকে, সেখানেও কিন্তু একটা সম্প্রদায় একটা বিশেষ শব্দ উচ্চারণ করেছে, আর একটা সম্প্রদায় কিন্তু একটা গানকে নিয়ে বলেছে। তখন ভারতবর্ষের নেতৃত্ব ঠিক করেছিলেন যে সবাইকে নিয়ে চলে আমাদের স্বাধীনতাটা আনতে হবে। সেই জন্যেই, এবং এই যে প্রস্তাবনাটা ছিল এটা কিন্তু সম্পূর্ণরূপে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ডকুমেন্টেড ওয়েতে প্রথমে, যেটা ওনারা দুজনেই বললেন না, আমি একটু বলে দিতে চাই। প্রথমে উনি সেটা মহাত্মা গান্ধীকে গিয়ে বলেন। উনি মহাত্মা গান্ধীকে বলেন যে পরের 6টা পংক্তি না নিয়ে পরের 6টা পংক্তি লিটারেচারে থাক। রবীন্দ্রনাথ ঠাকুর কি অসাধারণ বলেছিলেন। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বাংলা ও বাঙালির না, ওনারা বিশ্বজনীন, সম্পূর্ণরূপে বিশ্বজনীন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখুন, সৃষ্টির স্রষ্টা যে প্রথম 2টো স্টাঞ্জা শুধু আমরা আকাশ বাতাস কাঁপিয়ে ব্রিটিশদের তাড়াতে ব্যবহার করব, পরের 6টা স্টাঞ্জা লিটারেচারে থাক। উনি প্রথমে সেটা মহাত্মা গান্ধীকে বলেন, মহাত্মা গান্ধী তারপর কংগ্রেস নেতৃত্বকে বলেন, এবং 1937 সালে প্রথম 2টো স্টাঞ্জা যখন অ্যাডপ্টেড হয়েছিল, সেই মিটিংয়ে কিন্তু ইট ইজ এ ফ্যাক্ট, ঠিক, যে নেতাজি সুভাষচন্দ্র বসু অপোজ করেছিলেন, কিন্তু 37 সালের ওই কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন। সম্ভবত আমাদের বিচার বুদ্ধিতে যেটা এখন রেট্রোস্পেক্টিভলি মনে হয়, তদানীন্তন ভারতবর্ষের নেতৃত্ব এটাই চেয়েছিলেন যে সমাজকে বিভাজিত না করে একত্রে এই স্বরের মাধ্যমে ব্রিটিশদের আগে তারাও, যার জন্য পরবর্তী 6টা স্টাঞ্জা লিটারেচারে গেছে, প্রথম 2টো স্বাধীনতা সংগ্রামে গেছে। প্রথম কথা হচ্ছে, যারা সংসদের ভেতরে বন্দে মাতরম এবং জয় হিন্দ স্লোগানকে ব্যান করে মোদি মোদি, অমিত শাহ, জয় শ্রীরাম এইসব ধর্মীয় স্লোগানকে এস্টাবলিশ করেছে, তারা কেন এইরকম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক অবস্থান যে সময় গোটা দেশ যাচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 6 ঘন্টা 7 ঘন্টা ধরে বন্দে মাতরম নিয়ে বিতর্ক করবার জন্য সেশন তৈরি করলেন? কেন অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে না? কেন 2টো গুরুত্বপূর্ণ বিল পার্লামেন্টে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর নিয়ে তো আলোচনা হয়েছে আগের 2টো সেশন, আলাদা সেশনের দাবি জানানো হয়েছিল, দাবি মানেনি সরকার। এই শীতকালীন অধিবেশনে অ্যালাউ করা হয়েছে, কিন্তু বিরোধীরা আমরা চেয়েছিলাম যে বিশেষ অধিবেশন ডাকা হোক। না, বাদল অধিবেশনের আগেই তোমরা চেয়েছিলে যে বিশেষ অধিবেশন ডাকা হোক, কিন্তু বাদল অধিবেশনে সেটা নিয়ে আলোচনা হয়। আজকে এই সেশনের মধ্যে 2জন গুরুত্বপূর্ণ বিরোধী সাংসদ, এক হচ্ছে সুপ্রিয়া সুলে আর একজন হচ্ছে রাঘব চান্ডা, তারা 2টো গুরুত্বপূর্ণ বিল সরকারের সামনে আনবার জন্য প্রস্তাব আকারে রেখেছে। তাই নিয়ে সরকার চাইলেই আলোচনা করতে পারতো, আলোচনা করেনি। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গিগ ওয়ার্কার যারা, তাদের বিষয়, এবং যারা অফলাইনে ছুটিতে থাকবে কর্পোরেট হাউসের কর্মীরা, তাদের সংক্রান্ত একটা বিল। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন রাজ্যে এবং দেশের 2টো সরকার গুরুত্বপূর্ণ জনগণের ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করে, তখনই কোনো না কোনো ঐতিহাসিক কোনো বিষয়কে সামনের দিকে টেনে আনা হয় যাতে মানুষের নজর ঘোরানো যায়। আমরা অতীতেও দেখেছি এই রাজ্যের মধ্যে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস আজকে জনগণের কথা বলছে, তারাই পশ্চিমবাংলায় সাধারণ ইস্যুগুলোকে দূরে সরিয়ে পশ্চিমবঙ্গ দিবসকে একটা আলোচনার সেশন নির্ধারিত করেছিল, ঠিক যেমন আজকে বিজেপি সরকার করছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, আমি কৌশিকদের সঙ্গে একমত, কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না। 1896-তে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে বলেননি। জাতীয় কংগ্রেস তার অধিবেশনের আগে সুভাষচন্দ্র বসু নিজে রিটেন চিঠি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, জানতে চেয়েছিলেন তার মতামত সম্পর্কে, এবং তিনি বলেছিলেন রবি ঠাকুরকে যে আপনি মহাত্মা গান্ধীকে আপনার মতামত অবশ্যই জানান। সেখানে রবি ঠাকুরের সাজেশন অনুযায়ী এই স্টেঞ্জা বাতিলের বিতর্ক তৈরি হয়। স্বাধীনতার পরবর্তীকালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, তারা দীর্ঘ আলোচনার পর একটা কংক্রিট সিদ্ধান্তে যেতে পারেনি, তারপর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে যারা এই বন্দে মাতরম নিয়ে, বঙ্কিমচন্দ্র নিয়ে এত আবেগঘন বক্তব্য রাখছেন,
সেই সময় ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী লড়াইয়ে দুটো ধারা, এক কংগ্রেসী ধারা আর একটা হচ্ছে সশস্ত্র আন্দোলনের ধারা, মূলত কমিউনিস্টরা, বামপন্থীরা, এরা দুই পক্ষই কিন্তু এই বন্দে মাতরম গ্রান্টটিকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু আরএসএস 47-এর আগে কিংবা 47-এর পরে কয়েক দশক অবধি বন্দে মাতরম গানটি পর্যন্ত তারা গায়। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। তোমার দীপ্তাশুর কাছে প্রশ্ন, দীপ্তাশু, প্রিয়াঙ্কা গান্ধী যে প্রশ্নটা তুলেছেন সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ এই সময়টা, ডেফিনেটলি 150 বছর পূর্তি, তো হঠাৎ এই সময়টায় দাঁড়িয়ে বন্দে মাতরম এবং বন্দে মাতরম নিয়ে আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে এতটাই গ্লোরিফাই করা হচ্ছে যে আবেগে বঙ্কিম দা পর্যন্ত হয়ে যাচ্ছেন তিনি। তিনি কি বাংলার ভোটকে মাথায় রেখে? না মৌপিয়াদি, যখন বন্দে মাতরমের 50তম বর্ষ হয়েছিল, আমরা ব্রিটিশ শাসনাধীন ছিলাম, সেই সময় বন্দে মাতরম এবং এমার্জেন্সি 100 বছর যখন হয়েছিল তখন এমার্জেন্সি 100 বছর এমার্জেন্সি ছিল। আচ্ছা 2047-এ যখন দেশের স্বাধীনতার 100 বছর হবে, তখনও তো কোথাও না কোথাও ভোট হবে, তখনও তো কিছু না কিছু চলবে। তাহলে কি আমরা স্বাধীনতার 100 বছর পালন করব না? আমরা কি স্বাধীনতার 50 বছর, স্বাধীনতার 75 বছর এগুলো কোনো কোথাও ভোট আছে বলে বা কিছু সমস্যা আছে বলে আমরা পালন করব? আসলে কংগ্রেসের বা বামেদের এই যে বন্দে মাতরমের বিরোধিতা, এর ইতিহাস খুব সুদূর। আজকে দেখুন 1942 সালে, আজকে বললেন না যে যারা সশস্ত্র সংগ্রাম করতেন তারা বন্দে মাতরমে উজ্জীবিত হতেন, বামেরা সশস্ত্র বিপ্লব, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সশস্ত্র কমরেডরা উজ্জীবিত হতে পারলেন না বলে তারা 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করলেন। কেন না, সেই সময় যেহেতু ব্রিটিশ এবং রাশিয়া তারা মিত্র শক্তি। সব বুঝলাম, সব বুঝলাম, তাও যা করেছে আবার বিজেপি কোথায়? না দেখুন, বিজেপি ব্রিটিশের দালালি করতে, টাকায় বিনিময়ে দালালি করতে, গুপ্তচর বৃত্তি করতে, এরপরে আর মুখে কেউ বলতে পারছিলেন না। না ডাঙ্গের চিঠির থেকে বড় গুপ্তচর সব বুঝলাম, কিছু নেই। সব বুঝলাম, গোয়ালকার সাভারেররা কত টাকায় ব্রিটিশের কাছে খবর দিত। আচ্ছা আপনাদের বাঙালি বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার জন্য কত টাকা পেত? আর কেউ বলবে রবীন্দ্রনাথের আজকে যারা কমরেড পত্রিকায় কেআর কৃপালিনী লিখেছিলেন, তিনি বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন। এনারা বারবার বলছেন রবীন্দ্রনাথ ওই দুটো লাইন বলতে দাও সৈকত, তোমার কাছে আসবো, বলতে দাও প্লিজ। আজকে যখন রবীন্দ্রনাথ, এনারা সবাই বারবার বলছেন রবীন্দ্রনাথ ওই দুটো স্ট্যান্ডা সাজেস্ট করেছিলেন। রবীন্দ্রনাথ ওই দুটো স্ট্যান্ডা তখনই সাজেস্ট করেছিলেন যখন নেহেরু এবং অন্যান্যরা যারা নেতাজি বাদে তারা যখন কোনোভাবেই জিন্নাকে সন্তুষ্ট করতে পারছিলেন না, তখন জিন্নাকে সন্তুষ্ট করার জন্য গিয়ে এক প্রকার রবীন্দ্রনাথের কাছে হাত জোর করেন এবং বলেন যে আপনি প্লিজ এমন একটা উপায় বার করুন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এবং আজকে দেখুন উনি নিজে লিখেছেন, এই রেফারেন্স ওনার নিজের লেখাই আছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো ভাই তোমাদের, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি না থাকলে আজকে তো ব্রিটিশদের পিসি ডাঙ্গের মুচলেখা বাইরে আসতো না। আজকে দেখুন 1947 সালে নিউ ইয়র্কে জাতিপুঞ্জের অধিবেশনে সেখানে কেন বন্দে মাতরম গাওয়া হলো না? জওহরলাল নেহরু যুক্তি কি দিলেন? সেখানে যন্ত্রাণুর সঙ্গে নাকি বন্দে মাতরম বাজানো যায় না। এই দুঃখম দুর্বল এর থেকে কি বলবে? ইউনিভার্সিটি ছেড়ে যদি না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোনটা? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কি বলে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলতে দাও, দীপ্তাশু বলতে দাও। ইউনিভার্সিটি তো খালি দুটো স্ট্যান্ডার কথা বলে, কেন একটা ছোট স্ট্যান্ডার বাদ দিলেন? দীপ্তাশু বলতে দাও, কেন ছোট স্ট্যান্ডার বাদ দিলেন? আপনার নেহরু ইউনিভার্সিটি বলছে, আপনার জওহরলাল নেহরু এক সেকেন্ড, দিস ইজ নট ডান, দীপ্তাশু দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। দীপ্তাশু আমি থামতে বললে থামতে হবে এবং তুমি জানো, প্লিজ মিতা। আচ্ছা, প্রথম কথা বললাম 1937-এ কি কথা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছেন, কংগ্রেসের যারা কর্মী, তারা সমস্ত গ্যাদারিংয়ে, পাবলিক মিটিংয়ে একে অপরকে গ্রিট করবেন বন্দে মাতরম বলে। সেই সিদ্ধান্ত 1937-এ কংগ্রেস ওয়ার্কিং কমিটির অধিবেশনে নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত আজকের দিনেও যারা কংগ্রেসের, আমি একজন রাজনৈতিক কর্মী, আমরা এখনো সেটা পালন করে যাই। আমাদের প্রতিটি মিছিলে, প্রতিটি মোর্চায়, প্রতিটি র্যালিতে আমাদের গ্রিটিং হয় বন্দে মাতরম বলে। কাজে বন্দে মাতরমকে জাতীয় কংগ্রেস সম্মান দেয়নি, এই কথাটা হাস্যকর। এই কথাটা কারা বলছে? 1937-এর পরে এলো 1942 সাল, ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তখন এদেরই পূর্বজরা হিন্দু মহাসভা পরিষ্কার বলে দিল কুইট ইন্ডিয়া মুভমেন্টে কোনো পার্টিসিপেশনের দরকার নেই। যারা কোনো স্বাধীনতা সংগ্রামে, এই দেশের স্বাধীনতা সংগ্রামে যে দলের
যারা পূর্বজরা ছিল বা হিন্দু মহাসভার যারা সদস্যরা ছিল তাদের যখন জিরো ভূমিকা, সেই মানুষেরা যারা কিনা আরএসএস এর শাখায় আরএসএস এর শাখায় বহু বছর তিরঙ্গা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ওঠানো হয়নি, আমাদের ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়নি, সেই অবমাননার পরে আজকে যখন নির্দেশিকা দিচ্ছে যে জয় হিন্দ বলা যাবে না, বন্দে মাতরম বলা যাবে না, যখন আপনারা আপনাদের সরকার সেই নির্দেশিকা যাবে না, তো কংগ্রেস তারা বলেছে, তারা ছোট স্ট্যান্ড দিয়েছে, কেন বাদ দিয়েছিল, কাদের পোষণ করতে বাদ দিয়েছিল, খিলাফত আন্দোলন কাদের আন্দোলন ছিল, সেই খিলাফত আন্দোলনকে ভারতবর্ষের আন্দোলন কারা বানিয়েছিল। যখন এই আমাদের বন্দে মাতরম নিয়ে আলোচনা করে এবং বন্দে মাতরমের সম্মান নিয়ে আলোচনা করে, তখন সেটা সত্যি হাস্যাস্পদ লাগে। আরেকটা ছোট কথা, কিছুদিন আগে আসামে একজন কংগ্রেসের নেতাকে আমার সোনার বাংলা গাওয়ার জন্য গ্রেফতার করেন হেমন্ত বিশ্ব শর্মার সরকার। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা তখন লিখেছিলেন যখন বেঙ্গল পার্টিশনের বেঙ্গল প্রভিন্সের পার্টিশন হচ্ছিল, এবং সেইখানে তিনি তার দুঃখের কথা লিখেছিলেন, তিনি সোনার বাংলার ঐতিহ্যের কথা লিখেছিলেন। যারা টেগর কি যারা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমাননা করে, যারা বাংলা সংস্কৃতি এবং বাংলার ভাষার অবমাননা করে, তারা করবে বাংলার উপরে সঙ্গে আসবো, যেটা বাংলার বিরোধী দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মিতা, সৈকত এবং কৌশিক দা তিনজনেই যে প্রসঙ্গ তুলেছেন, এক সেকেন্ড, যে এরই মধ্যে এক সেকেন্ড বন্দে মাতরম বা জয় হিন্দ সেই স্লোগান দেওয়া যাবে না এমনই নির্দেশিকা দিচ্ছে কেন্দ্র, অন্যদিকে বন্দে মাতরম নিয়ে নিশানা করছে কংগ্রেসকে। দেখুন, বন্দে মাতরম নিয়ে সাম্প্রতিক বিতর্ক সংসদের বাইরে গত বছরই রাজ্যসভায় এক নির্দেশিকায় জানানো হয় জয় হিন্দ বা বন্দে মাতরম স্লোগান দেওয়া যাবে না। বিতর্কটি এখনো বহাল। সংবিধান দিবসেই রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর মতে দুটি স্লোগানই ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে, ওগুলো স্বাধীনতার স্লোগান, সারা দেশের স্লোগান। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। এদিনও মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, বন্দে মাতরম নিয়ে রাজনীতি হচ্ছে। খোদ রবীন্দ্রনাথ ঠাকুরই জাতীয় স্তোত্রের প্রথম পংক্তি গেয়েছিলেন। তবে এ নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। আপনি কি বলতে চেয়েছেন? মন্দির মন্দির, মা দুর্গা, দশপ্রধারিণী, দুর্গতি নাশিনী, এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, এই কথাগুলো সাম্প্রদায়িক কথা। এই মহিলাকে আপনি বাঙালি বলবেন? এই মহিলাকে আপনি হিন্দু বলবেন? শুভেন্দুর অভিযোগ, বন্দে মাতরমের যেদিন 150 বছর পূর্তি হচ্ছিল সেদিনই রাজ্য সঙ্গীতকে স্কুলে স্কুলে প্রার্থনা সঙ্গীত করেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বোঝা যায় ঠিক কি চাইছেন তৃণমূল নেত্রী। যেদিন বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ ছিল, পতাকা দূরে সরিয়ে রেখে সমস্ত রাষ্ট্রবাদী নাগরিকরা ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করেছে। এটার মধ্য দিয়ে তিনি বন্দে মাতরম এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং ভারত মাতাকে, বন্দে মাতরম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র হচ্ছে জাগরণের মন্ত্র, এই মন্ত্রকে তিনি কার্যত অপমান করেছিলেন। তবে বিতর্ক পিছু ছাড়েনি বিজেপিরও। এদিন খোদ প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে উল্লেখ করেন। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ। তৃণমূল সাংসদ সৌগত রায় তা নিয়ে আপত্তি তুললে ভুল সংশোধন করে দেন মোদী। তবে উল্টো ব্যবহার উঠে আসে বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছ থেকে। তিনি বঙ্কিমকে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে উল্লেখ করেন। এ নিয়ে বিরোধীরা সরব হলে তিনি উদ্ধতভাবেই তাঁদের বসতে বলেন। महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने, चट्टोपाध्याय जी ने लिखा था।
ফলে সব মিলিয়েই 1870 সালে রচনা করা বন্দে মাতারাম নিয়ে আজও বিতর্ক চলছে দেশে জুড়ে। প্রতিবাদ হচ্ছে সাংসদদের মধ্যে, প্রতিবাদে রাস্তায় নামছেন বিরোধীরা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় ভোট যত সামনে আসবে 2021 সালের শেষ পর্বে বিদ্যাসাগর কাণ্ডের মতো এবার বঙ্কিমকে নিয়ে রাজনীতি তুঙ্গে উঠবে। কলকাতা টিভি। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। কৌশিকদার কাছে আসবো যে শুভেন্দু অধিকারী তো নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, শুভেন্দু অধিকারীর জ্ঞানের বহর কতটা এটা আপনারা সকলে দেখতেই পেলেন। উনি জানেনই না যে শেষের 6টা লাইন কার পরামর্শে কোথায় কিভাবে বাদ দেওয়া হয়েছিল। একজন দলবদলু বিশ্বাসঘাতক, যিনি 1 কোটি মানুষ তারা বাদ যাবে বলে বলছিলেন, এখন দেখা যাচ্ছে 54 লক্ষও নয়। তার প্রত্যেকটা কথার জবাব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি মুখিয়ে রয়েছে 2026-এর নির্বাচনে দেব বলে। শুভেন্দু অধিকারীকে শুধু একটা কথা প্রশ্ন করতে চাই, আপনি এখন যে দলটা করেন 2019 অবধি আমাদের সঙ্গে থেকে, সেই দলের যারা প্রিকারসার, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যদি আমি খুব ভুল না করি তাহলে সম্ভবত 1920 কিংবা 25 সালে নাগপুরে তাদের প্রথম প্রকাশ্য অধিবেশন হয়েছিল। সেই সময় থেকে 1947 সাল পর্যন্ত শুভেন্দুবাবু আপনার রাজনৈতিক প্রিকারসারদের মধ্যে 5 জনের নাম বলতে পারবেন যারা ফাঁসির মঞ্চে গেছিলেন? জাস্ট 5। আপনার মতন একজন মানুষের কাছ থেকে এই ধরনের কথা, বিভ্রান্তিমূলক কথা, বাংলা ও বাঙালির লজ্জা হচ্ছেন আপনি শুভেন্দু অধিকারী। বিশ্বাস করুন, 2026-এর মেতে সবুজ ঝড় যেদিনকে উঠবে সেদিনকে আপনাকে বাংলার বাইরেই কোথাও গিয়ে মুখ লুকোতে হবে। ডিফারেন্ট একটা বিষয় 2026-এর ইলেকশনে কি হলে কি হবে তার না কারণ। আর এখানে পয়েন্ট হচ্ছে যেহেতু শুভেন্দু অধিকারী নেই, আপনি যে প্রশ্নটা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে করলেন আমি সেটাকে জাস্ট পাস করে দেব। না, আমি একটা কথা বলি মৌপ্রিয়া, একটা কথা বলি, আপনারা টিভিতে যেটা চালালেন, যেটা সবাই আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী এমন ভাবে প্রতিস্থাপিত করলেন, এটাই তো আমরা বলি ডিস্টরশন অফ ফ্যাক্ট। উনি এমন ভাবে প্রতিস্থাপিত করলেন যেন দিদি নাকি ওই 6টা স্ট্যান্ডা বাদ দিয়েছেন। আপনি আরেকবার চালিয়ে দেখতে পারেন। এখানেই তো আমাদের প্রতিবাদ, এখানেই সারা পশ্চিমবঙ্গের বাঙালি ভোটাররা প্রতিবাদ করবে শুভেন্দু অধিকারীকে। দেখতে থাকুন। এবং ইতিমধ্যে দীপ্তাশ তৃণমূল কংগ্রেস এই যে বিজেপি বাংলা বিরোধী এই অভিযোগে আবারও শান্তিতে শুরু করেছে। না দেখুন, প্রথম কথা, কৌশিকদা শুভেন্দু অধিকারীকে গালাগাল দিতে গিয়ে নিজের পুরো দলটাকেই গালাগাল দিয়ে দিলেন, কারণ তৃণমূল কংগ্রেস পুরো দলটাই দল পাল্টে, কংগ্রেস থেকে দল পাল্টে না ভেঙে একটু কারেক্ট করে দিলাম। কংগ্রেস তাহলে কারেক্ট করে দিলাম, বিশ্বাসঘাতক দল বদলু বলতেই পারে, সেটা ওদের ব্যাপার। আজকে দেখুন, তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ প্রেম এমন যে তারা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তারা পার্টি অফিস বানিয়ে নেন। মমতা ব্যানার্জি সে নিয়ে চুপ থাকেন। মমতা ব্যানার্জি এতটাই অনুপ্রাণিত রবীন্দ্রনাথ দ্বারা যে তিনি গীতাঞ্জলির আদলে কথাঞ্জলি লিখে ফেলেন। আমার একটাই প্রশ্ন, কেন স্কুলে বন্দে মাতরম গাওয়া হবে না? কেন, যদি মমতা ব্যানার্জি বন্দে মাতরমের বিরুদ্ধে না হন, তিনি যদি তোষণ করতে না চান, তাহলে কেন বন্দে মাতরম গাওয়া হবে না? আজকে ভারতবর্ষ মাতৃপ্রধান দেশ, এটা যাদের অস্বীকার করতে বাধা লাগে, আমি বলবো তারা ভারতীয় নন। তারা ভারতীয় দর্শনে যারা বিশ্বাসী হতে পারেন না, তারা ভারতীয় নন। আজকে মমতা ব্যানার্জি যখন বলেন হিন্দু ধর্ম গন্ধ ধর্ম, কিংবা বলেন রামকৃষ্ণ এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের তাড়াতে হবে বাংলা থেকে এবং তাদের থেকে বাংলার মাটি মুক্ত করতে হবে, তখনই বোঝা যায় মমতা ব্যানার্জি আজকে আপনারা বলছেন, আজকে মমতা ব্যানার্জি বলেছিলেন কি যে হিন্দু ধর্ম গন্ধ ধর্ম? আজকে মমতা ব্যানার্জি ঈদের মঞ্চে গিয়ে দেখুন, আনইন্টারাপ্টেড আপনি ডিস্টার্ব করে যাচ্ছেন। আজকে মমতা ব্যানার্জি ঈদের মঞ্চে গিয়ে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো প্রধান নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কিন্তু তার আজকে গীতার মঞ্চে যেতে তার আপত্তি হয়। তিনি গীতার মঞ্চকে বলেন বিজেপির মঞ্চ। যখন হুমায়ুন কবির বলেন 70% হিন্দুকে জলে ভাসিয়ে দেবো, তখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেন না। আজকে উনি তো আনইন্টারাপ্টেড উনি বলে যাচ্ছেন না, কিন্তু আমি খুব সিম্পল প্রশ্ন করি, আজকে মমতা ব্যানার্জি কোট করলে একটু তুমি যখন মমতা ব্যানার্জি আজকে আমার কথাটা একটু শেষ করতে দিতে হবে মৌপিয়াদি। আজকে মমতা ব্যানার্জি ঈদের অনুষ্ঠানে গিয়ে সেখানে তার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো আপত্তি থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি বিনা অন্য কেউ শ্রেষ্ঠ নন।
কিন্তু তার আজকে গীতার মঞ্চে যেতে আপত্তি হয়। এটা সেই তৃণমূল কংগ্রেস উত্তর দিয়েছে না না সেই তৃণমূল কংগ্রেস বক্তব্য যে তিনি একটা দল করেন না না কালকে গীতা পাঠে উনি বলছেন বিজেপির আয়োজিত অনুষ্ঠান কিভাবে সনাতন সংস্কৃতি সংসদ সেটাকে তিনি কিভাবে বিজেপির আয়োজিত, তাহলে ঈদের মঞ্চটা কি তৃণমূলের আয়োজিত অনুষ্ঠান? সেটা কি তৃণমূল আয়োজন করে রেড রোডের ঈদ? তৃণমূল তাহলে স্পষ্ট বলুক। কিন্তু সেখানে বিজেপির একটিও পতাকা ছিল, সেখানে তো বিজেপির কোনো পতাকা ছিল না। আপনার মনে হয় যে 5 লক্ষ মানুষ কালকে গেছিল তারা বিজেপির আইডিওলজির জন্য? তাহলে উনি বলতে চাইছেন যে যারা তৃণমূল করবে তারা কেউ গীতায় বিশ্বাস করবে না, এই কথা কি মমতা ব্যানার্জি বলতে চাইছেন? দীপ্তাস্য, যেদিন থেকে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই কর্মসূচিটার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেদিন থেকে বিজেপি যে এই কর্মসূচিটাকে ওন করে নিয়েছে। বিজেপি ভারতীয় দর্শনে বিশ্বাস করে, বিজেপি মনে করে বাংলার মাটি গীতার মাটি, বিজেপি মনে করে বাংলার মাটি রামের অকাল বোধনের মা দুর্গার মাটি, বিজেপি মনে করে বাংলা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের মাটি, বিজেপি বিশ্বাস করে ঋষি অরবিন্দ যে হিন্দু জাতীয়তাবাদের কথা বলেছিলেন তার উত্তর করা ভাষণে, সেই ভাষণ থেকে যেখান থেকে হিন্দু জাতীয়তাবাদের উত্থান হয় সেই তত্ত্বে বিশ্বাস করে, সেখানে আজকে মমতা ব্যানার্জি কেন গীতা পাঠের সমর্থনে চার কথা বললেন? কেন তিনি বললেন না যে রাজ্য সরকার সহায়তা দেবে? বুঝলাম তৃণমূলের ফ্রাস্ট্রেশন, শুভেন্দু অধিকারী কেন বিজেপি করে, তৃণমূলটা কেন করে না, আর বিজেপির ফ্রাস্ট্রেশন কেন গীতা পাঠে আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। না না ফ্রাস্ট্রেশন নেই, আসতে পারবেন না, কারণ এলে তো ওনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি কোনো মানুষ ওনাকে প্রশ্ন করে যে মুর্শিদাবাদে দাঙ্গা কেন হলো, উনি তো উত্তর দিতে পারবেন না, সেই ভয়ে উনি আসেন না। বন্দে মাতরম নিয়ে আলোচনা করছে, একটু পয়েন্টে আসি। সেটা হচ্ছে রবি ঠাকুরের যে ভাবনা, জনগণ মনের ভাবনা বা বন্দে মাতরমের ভাবনা, সবটাই তো ব্রিটিশ যে ঔপনিবেশবাদ, ব্রিটিশের অত্যাচার, তার বিরুদ্ধে আমার দেশকে স্বাধীন করার মন্ত্র থেকেই তো এই ভাবনা। দাঙ্গার আবহাওয়ার পরিস্থিতিতে দাঁড়িয়ে রবি ঠাকুর জোড়াসাঁকো থেকে টিপু সুলতান মসজিদ পর্যন্ত যে সম্প্রীতির যাত্রা করেছিল তাতে এই স্লোগান দুটো ব্যবহার হয়েছিল। রবি ঠাকুরের ভাবনা মানে দাঙ্গার আবহাওয়াটা কেন তৈরি, আমি এক সেকেন্ড ভাই, দাঙ্গার বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে লড়াই ছিল, দাঙ্গার আবহাওয়াটা বিভাজনের পক্ষে। স্বাভাবিকভাবে রবি ঠাকুরের জন্মস্থান যে দলের সভাপতি ভুলে যায়, লড়াই ছিল, দাঙ্গার আবহাওয়াটা কেন তৈরি হয়েছিল? বঙ্কিমবাবু টাইটেল বলতে ভুল করেন। যে দলের প্রধানমন্ত্রী যথেষ্ট সম্মান দিতে পারেন না, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেতাজিকে বিরোধিতা করেছিলেন, তারা এখন বিবেকানন্দকে ভ্রষ্ট বলেছিলেন, তৃণমূলকে বলছে না না আপনারা তো এগুলো বলেছিলেন, আপনারা তো এগুলো বলেছিলেন নাকি বলেননি? তৃণমূলকে বললে বিজেপি রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিলেন। বঙ্কিমচন্দ্রের ভবনটাকে 11 সালের পর আজ অব্দি একবারও সংস্কার করা হয়নি। নৈহাটিতে স্মৃতি বিজড়িত বঙ্কিমচন্দ্রের কোনো জায়গাকে তার উপর তৃণমূলের সরকার, রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করেনি। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর খেলার মাঠে প্রমোটিং হচ্ছে, গোটা রাজ্য জুড়ে মনীষীদের ছবি পুড়িয়েছে তৃণমূল, বিজেপি। বিদ্যাসাগর কবে ছবি পুড়িয়েছে? রবি ঠাকুরের বিদ্যাসাগর মূর্তি প্রমাণ সিসিটিভি আজ অবধি সামনে এলো না, সিসিটিভি আজ অবধি সামনে এলো না। তৃণমূলকে বলুন যে সিসিটিভিটা সামনে আনতে, আজ অবধি 19 সাল থেকে আজ অবধি সিসিটিভি ফুটেজ সামনে এলো না। সিসিটিভি ফুটেজ আজ অবধি কেউ দেখতে পেলেন না। বন্দে মাতরম কিংবা এই সমস্ত আলোচনার ইতিহাসের কবর খুঁড়ে বিতর্ক তৈরি করার থেকে অনেক গুরুত্বপূর্ণ গত 7 দিন ধরে ইন্ডিগো বন্দে মাতরম এত আপত্তি কিসে? বন্দে মাতরমে এত ভয় কেন? 1942 এ বন্দে মাতরম বা জয় হিন্দ বলা যাবে না, এটা করে না। এটার একটা পরিপ্রেক্ষিত আছে, কারণ যখন সংসদে শপথ নেওয়া হচ্ছিল কেউ জয় প্যালেস্টাইন স্লোগান দিয়েছিলেন, কেউ আরো কিছু দেশের নাম দিয়ে স্লোগান দিয়েছিলেন। সেখানে স্পিকার বলেছিলেন সংসদটা স্লোগান দেওয়ার জায়গা নয়, এখানে স্লোগান দেবেন না। সেখানে আলাদা করে বন্দে মাতরম বা জয় হিন্দকে ব্যান করা হয়নি। এটা বারে বারে অসত্য কথা বলবেন এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখলে এরকমই জ্ঞান হবে। এটাও স্লোগান বন্ধ করা হয়েছে যে স্লোগান দেওয়ার জায়গা নয়, করছেন আমার খুব সিম্পল একটা প্রশ্ন মিতার কাছে, যে মিতা যেভাবে আমরা দেখেছি ডেফিনেটলি যখন বিজেপি 2024-এ 240-এ নেমে আসে, সেই সময় দাঁড়িয়েও নেহেরু প্রসঙ্গ টেনে আনা ইত্যাদি এগুলোর একটা মোটামুটি লজিক্যাল একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম সর্বশেষ ইলেকশন বিহার, সেখানে কংগ্রেস ধুলিসাৎ হয়ে গেছে,
ভরাডুবি হয়েছে। প্রধানমন্ত্রী স্বয়ং সেদিন সন্ধ্যেবেলা দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে তিনি বলেছেন যে কংগ্রেস দলটাই এবার ভেঙে যাবে, কংগ্রেসের এরকম অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কেন হঠাৎ সব যত দোষ নেহেরুর, এই প্রসঙ্গটা আসছে কেন? দেখুন, খুব সোজা হিসেব। আজকের দিনে দাঁড়িয়ে যতই উনি বলুন যে আমরা কংগ্রেস মুক্ত ভারত চাই, কংগ্রেস মুক্ত ভারত চাই, ভারতবর্ষে পাঁচটি রাজ্যে কংগ্রেসের ইদার একক সরকার রয়েছে কিংবা অ্যালায়েন্সের সরকার রয়েছে। কর্ণাটকা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশে একক সরকার রয়েছে। না, ওটা আপনি সেটা গ্র্যান্ড ওল্ড পার্টিতে দেখুন পোস্ট করার না একটু সেটা গ্র্যান্ড ওল্ড পার্টি একটু বলতে দিতে হবে, একটু আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। কংগ্রেসের মতো না, গ্র্যান্ড ওল্ড পার্টি হোক, গ্র্যান্ড নিউ পার্টি হোক, সব পার্টি তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। এবং ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে আমাদের অ্যালায়েন্সের সরকার রয়েছে ইন্ডিয়া জোটে। পাঁচটি রাজ্যে যখন সরকার রয়েছে, 100 জনের বেশি এমপি রয়েছে, প্রধান বিরোধী দলের যখন আমরা বিরোধী দলনেতার লিডার অফ অপোজিশনের স্টেচার পেয়েছেন রাহুল গান্ধীজি, সেখানে দাঁড়িয়ে আপনি ইন্টারাপ্ট করবেন না, আপনাকে আমি ইন্টারাপ্ট করিনি, নালে প্রত্যেকবার আপনি কথা শুরু করবেন আমরা একাডেমিক বিষয়ে আলোচনা করছি। তো সেখানে দাঁড়িয়ে কংগ্রেস মুক্ত ভারত এটা একটা মোদিজির স্বপ্ন ছিল এবং আগামীকালে স্বপ্নই থেকে যাবে, সেটা কোনোদিন বাস্তবে উনি দেখতে পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, মোদিজি জানেন যে মোদিজির বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে যদি কোনো মিনিংফুল পলিটিক্যাল ফর্মেশন হতে পারে, তাহলে সেটার নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় শুধুমাত্র জাতীয় কংগ্রেস দাঁড়িয়ে আছে। এই জন্য আঞ্চলিক দলকে উনি অতটা ভয় পান না এবং জাতীয় কংগ্রেসকে প্রতিটি আলোচনায় টেনে আনেন। আজকে অপারেশন সিন্দুর নিয়ে কথা বলেন, পণ্ডিত নেহেরু বিজেপির কাছে সবচেয়ে ফর্মিডেবল ফোর্স সেটা কংগ্রেসই, এবং যে কারণে এখনো নেহেরু ছায়াযুদ্ধটা চালিয়ে যাচ্ছে। দেখুন, বিজেপির কাছে কার কি পার্সপেক্টিভ এবং কংগ্রেসের কি অবস্থান সেটা নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু শুধু আমরা এটুকুন বলতে পারি যে তৃণমূল কংগ্রেস একমাত্র শক্তি যাদের কাছে বিজেপি বারবার 2011 সালের পর থেকে হেরেছে। হ্যাঁ, হতে পারে আমরা রিজিওনাল পার্টি একটি স্টেটে আছি, কিন্তু এই স্টেটটা বিজেপি 2011 থেকে 26 অবধি গোহারান হারছে। আর কোন রাজনৈতিক দলের, আই রিপিট, আর কোন রাজনৈতিক দলের বিজেপির বিরুদ্ধে এই ইলেকটোরাল সাকসেস আজকের দিনে দাঁড়িয়ে নেই। এবং দ্বিতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এটাকে আপনারা অনেক রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারেন। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া জোট নেই। আমি তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র হিসেবে বলছি, পশ্চিমবঙ্গে 2026-এও আমরা একাই চলবো। এবং আগামী দিনের রাজনীতিতে ভারতবর্ষে সেখানে কোনো বিভিন্ন আঞ্চলিক দলের সমষ্টি হবে কি কোনো একক দল হবে, এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণরূপে ভবিষ্যতের গর্ভে। বাকিটা রইল মোদির ন্যারেটিভ আর কংগ্রেসের উত্তর, আমাদের কিছু বলার নেই। সংক্ষেপে আমি বলছি, এমন সাকসেস রেটের বাংলার বুকে প্রয়োজন নেই যে সাকসেস রেটে 4 বার তৃণমূল বিজেপিকে হারিয়েছে, আর এখানে 8 বার বামপন্থীরা বিজেপিকে শূন্য করে রেখেছে। আপনারা 3 থেকে 77 বিজেপিকে করেছেন। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে এই রাজ্যের মাটিতে তৃণমূল বিজেপিকে কাউন্টার করবার প্রশ্নে কতটা অ্যাক্টিভ রোল প্লে করছে। আজকে সারাদিন বহু স্বপ্নভঙ্গের ঘটনা রয়েছে। ইন্ডিগোতে ফ্লাইট মিস হওয়ার যেমন স্বপ্নভঙ্গ রয়েছে, তেমন তৃণমূল থেকে বিজেপির জয়নিং এর অনেক স্বপ্নভঙ্গ রয়েছে। এই দুটো দলের মধ্যে নীতিগত কোনো ফারাক নেই বলেই বঙ্কিম, রবীন্দ্র, বিদ্যাসাগরদের ভাবনাকে কখনো তৃণমূল এখানে মূর্তি পড়ায়, মূর্তি ভাঙে, কখনো বিজেপি তাকে অপমান করে। ইন্ডিগোর মধ্যবিত্ত সম্প্রদায় ফ্লাইটের টিকিট কাটা মানুষরা যাদের যন্ত্রণা গত 7 দিন ধরে লাঘব করার জন্য না দিল্লির সরকার না তৃণমূলের এমপি কেউ কোনো ভূমিকা পালন করছে না, কারণ 150 কোটি টাকা বিজেপি ইলেকট্রাল বন্ডে নিয়েছে আর তৃণমূল 21 কোটি টাকা নিয়েছে। স্বাভাবিকভাবে সংসদের ভেতরে জনগণের ইস্যুগুলো আলোচনা যাতে না হয়, নজর ঘোরানোর জন্য পুরনো ইতিহাসকে টেনে আনা হচ্ছে। মুশকিল হলো সংসদে আলোচনা করার জন্য বামপন্থী সাংসদও তেমন আর বেঁচে নেই এ রাজ্যে। শূন্য যে কজন দেখো,
কংগ্রেস, তৃণমূল, সিপিএম এদের নিজেদের মধ্যে অজস্র কনফিউশন, এরা জোটে আছে না নেই, কে কখন কার সাথে জোটে আছে। তবে কৌশিকদারা সম্ভবত যা মিতা দেবীর কথা অনুযায়ী তাহলে 2026-এ ওনাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে লড়তে হবে, সেই প্রস্তুতি ওনারা নিন। তো এটা ওনাদের ব্যাপার, না এটা ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। না এটা নিয়ে ওনাদের জোটের কনফিউশন, ওরা কোথায় জোটে আছেন কোথায় জোটে নেই সেই তো কনফিউশন ওনারা দূর করুন, এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। না আজকে দেখুন, আজকে নেহেরু যা যা করে গেছেন, যা নেহেরু করে গেছেন তার ফল তো আমাদের এখনো ভুগতে হচ্ছে। পিওকে তিনি দিয়ে গেছেন, সেই ফল আমরা এখনো ভুগছি। আকসাই চান তিনি দিয়ে গেছেন, সেই ফল আমরা ভুগছি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তিনি জায়গা নেননি, সেই ফল আমরা ভুগছি। ইসরো তো বিক্রম সারাভাই এবং তাদের কৃতিত্ব, তারা কিভাবে সেখানে লিটারেচার আছে কিভাবে তারা ভিক্ষা চেয়েছে, নেহেরুর কাছ থেকে টাকা নিয়েছেন, এবং কিভাবে শুধু নেহেরুর আমলে ছেড়ে দিন 2004 থেকে 2014 সেই সময়ও কিভাবে, আপনি ইসরোর কথা বললেন যে কিভাবে একের পর প্রজেক্ট আটকে গেছে টাকার অভাবে। আজই দেখুন, আজকে নেহেরু যা করে গেছেন তার ফল আজও দেশবাসী ভুগছে। সর্বাধিক হয়েছে সেটাও সম্ভবত নেহেরুর দোষ। আমি এক্সপেক্ট করছি যে কয়েকদিনের মধ্যেই নেহেরু তো প্রধানমন্ত্রীর নেতৃত্ব ছিলেন, তিনি অলিম্পিকে 5টা সোনা জিতেছিলেন।